আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের অতিথি তারেক রহমান তাই জানেন ডিজিএফআই এর ভেতরে শেখ মামুন খালেদ সহ কোন কোন কর্মকর্তারা এই যে তার মুক্তির বিষয়ে বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন, তার মায়ের বিরুদ্ধে একের পর এক মামলা সাজানোর কাজটা করেছেন তখন 2008 সাল জুড়ে, এবং যেই মামলার প্রেক্ষিতে যেই মামলার ধারাবাহিকতায় পুরো শেখ হাসিনা সরকারের আমলে খালেদা জিয়াকে আদালতে হাজিরা দিতে হয়েছে, কারাবরণ করতে হয়েছে এই জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলায়। প্রধানমন্ত্রী তারেক রহমান নিশ্চিতভাবেই একটা তালিকা নিয়ে এগুচ্ছেন। সবসময় আমি যেটা বলেছি, তারেক রহমানকে 2007 সালের মার্চে গ্রেফতার করবার পর 2008-এর সেপ্টেম্বর পর্যন্ত সেনা হেফাজতে রেখে যেই সেনা কর্মকর্তারা অমানসিক নির্যাতন চালিয়েছিলেন, তার মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছিলেন, তারা কারা, কারা তাকে জিজ্ঞাসাবাদের নামে নিয়মিত জিজ্ঞাসাবাদ কক্ষে অপমান করতেন, ভয়ভীতি প্রদর্শন করতেন, হুমকি দিতেন, এবং কারাই বা তার মার সাবজেল পর্যন্ত গিয়ে তারেক রহমানকে যে আটকে রাখা হয়েছে এবং কিছুতেই তাকে ছাড়া হবে না। আরেক জেলে আছেন আরাফাত রহমান কোকো। এই দুই পুত্রের কারাবাসের বিষয়টা নিয়ে একরকমের ব্ল্যাকমেইলের পরিস্থিতি সৃষ্টি করেছিলেন, এবং কিছুতেই কারা খালেদা জিয়ার বারবার এক রকমের নির্বাচনে যোগ না দেওয়ার জেদ, দর কষাকষি, নানা রকম আলাপ আলোচনা অনুরোধ সত্ত্বেও তারেক রহমানকে কিছুতেই বিদেশ যেতে দিতে রাজি হচ্ছিলেন না, ভয়াবহভাবে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়া সত্ত্বেও একমাত্র তারেক রহমান জানেন কারা তাকে প্রতিনিয়ত প্রতিদিন ওই কক্ষের ভেতরে বন্দি দশায় অপমান করে যাচ্ছিল এবং ভয় ভীতি প্রদর্শন করে নির্যাতন চালিয়ে যাচ্ছিল। কাজেই তারেক রহমানের কাছে একটা তালিকা থাকবে, সেটা খুব স্বাভাবিক। মাসুদ উদ্দিন চৌধুরীকে দিয়ে যে গ্রেফতারটা হয়েছে 5 দিন আগে, তাতেই স্পষ্ট হয়েছে তারেক রহমান একে গ্রেফতার করেছেন 1/11 বিষয়টির এক রকমের প্রতিশোধ নিতে, প্রতিকার করতে, সুস্পষ্ট বার্তা দিতে যে শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দকে এভাবে সেনা হেফাজতে নিয়ে নির্যাতন করে রাজনৈতিক সংস্কারের যে প্রক্রিয়া 1/11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার শুরু করেছিল, সেটা একটা অনৈতিক পদ্ধতি ছিল এবং এর বিচার হওয়া দরকার। আবারও গতকাল গভীর রাতে আরেক সাবেক 3 তারকা জেনারেলের বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে এবং ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ, ডিবি গোয়েন্দা পুলিশ। সেখানেও যখন মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, এবং খুব সিগনিফিকেন্ট তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে মাসুদ উদ্দিন চৌধুরীকে কিন্তু বারিধারা ডিওএইচএস এর সেনা কর্মকর্তাদের যে রেসিডেন্সিয়াল এরিয়া, সেখানে বহাল তবিয়তে তার বাড়িতেই পাওয়া গিয়েছিল। কিন্তু এই মামুন খালেদকে গ্রেফতার করতে যখন ডিবি পুলিশ অভিযান চালালো, তখন তাকে মিরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার মানে কি এই যে 1/11 সঙ্গে জড়িত সাবেক সেনা কর্মকর্তারা এরই মধ্যে, কারণ তারা তো জানেন কে কে জড়িত ছিলেন তারেক রহমানকে নির্যাতনে, কে কে কি কি কাজে জড়িত ছিলেন, তারা এরই মধ্যে গা ঢাকা দিতে শুরু করেছেন, যে কারণে এই সাবেক ডিজিএফআই মহাপরিচালককে, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেলকে তার বাড়িতে বুধবার গভীর রাতে গিয়ে খুঁজে পাওয়া যায় না, তাকে গ্রেফতার করতে হয় পুলিশের মিরপুর এলাকা থেকে। সম্ভবত তালিকা আছে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে, সেটা বুঝে এরই মধ্যে 1/11 সঙ্গে সংশ্লিষ্ট সাবেক সেনা কর্মকর্তারা গা ঢাকা দেওয়া শুরু করেছেন। এই শেখ মামুন খালেদ তিনি সে সময় ডিজিএফআই এর পরিচালক হিসেবে কাজ করছিলেন। পরে শেখ হাসিনার আমলে এসে বছর দেড়েকের মতো তিনি 2011 থেকে 13 পর্যন্ত ডিজিএফআই এর মহাপরিচালক হিসেবে কাজ করেন বটে, কিন্তু এই 2007-এর 1/11 সরকারের সময় তিনি ছিলেন মাসুদ উদ্দিনের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি। তাহলে রিমান্ডে কি মুখ খুলতে শুরু করেছেন, নাকি তারেক রহমানের তালিকা অনুযায়ী গ্রেফতার হচ্ছে? এই দুটো বিষয়েই সন্দেহ করা যায়। মানে মাসুদ উদ্দিন চৌধুরী কি এর নাম বলেছেন, নাকি তারেক রহমানের তালিকাতে বরাবরই এই মামুন খালেদ ছিলেন?
তারেক রহমানের কাছে সুস্পষ্ট তালিকা থাকবার কথা, কারণ এই মামুন খালেদ ডিজিএফআই এর পরিচালক পদে কাজ করছিলেন 2007-এর 1/11 পুরো সময়টাতেই, এবং তারপর ফজলুল বারী আরেকজন যে সেনা কর্মকর্তার নাম আমরা প্রত্যেকে 1/11 সম্পর্কে যত লেখা বেরিয়েছে বা সে সময় যারা আমরা পর্যবেক্ষণ করছিলাম অত্যন্ত গুরুত্বের সঙ্গে 1/11 ঘটনা প্রবাহ, আমি তখন সাংবাদিকতায় ছিলাম, বিবিসি বাংলায় কাজ করছিলাম, চৌধুরী ফজলুল বারী একেবারে মুখে মুখে প্রচারিত একটি নাম ছিল। সেই ব্রিগেডিয়ার চৌধুরী ফজলুল বারী সে সময় কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো সিআইবির দায়িত্ব পালন করছিলেন এবং তাকে তিনি ডিজিএফআই এর মহাপরিচালক পদেও গিয়েছিলেন ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময়। তো সেই চৌধুরী ফজলুল বারীকে যখন 2008-এর শুরুর দিকে ওয়াশিংটনে একটা সেফ এক্সিট দেয় তখনকার 1/11 সরকার, তখন সেই কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর দায়িত্ব পালন করতে আসেন এই ডিজিএফআই এর পরিচালক চৌধুরী মামুন খালেদ। কাজেই এই যে শেখ মামুন খালেদ যাকে গ্রেফতার করানো হলো এবং যার বিরুদ্ধে কোন মামলায় তাকে গ্রেফতার করানো হয়েছে সেটা গোয়েন্দা পুলিশ সংবাদ মাধ্যমকে গ্রেফতারের দিন বলতে পারলো না, যেমনটা মাসুদ উদ্দিন চৌধুরীর ক্ষেত্রেও বলতে পারেনি, সেই শেখ মামুন খালেদও অত্যন্ত প্রভাবশালী একজন সেনা কর্মকর্তা ছিলেন। 2008-এর পর যখন চৌধুরী ফজলুল বারী ডিজিএফআই থেকে চলে গেছেন তখনও কিন্তু ডিজিএফআই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই মাসুদ উদ্দিনের ঘনিষ্ঠ ব্রিগেডিয়ার আমিন তখন নিয়মিত খালেদা জিয়ার সাব জেলে যাচ্ছেন এবং এক রকমের দর কষাকষি করছেন এবং প্রায়শই জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে তার সাথে করে নিয়ে যাচ্ছেন। মওদুদ আহমেদের বই কারাগারে কেমন ছিলামে তার বিস্তারিত বর্ণনা আছে, সেখানে বলা আছে খালেদা জিয়ার সঙ্গে তার যখন নাইকো মামলার হাজিরায় দেখা হতো আদালতে, খালেদা জিয়া তখন বলতেন যে এই ডিজিএফআই এর কর্মকর্তারা নিয়মিত তাকে বিরক্ত করতে আসেন এবং তিনি সুস্পষ্টভাবে বলেছেন 2 ছেলের মুক্তি, মানে 2 ছেলেকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্তে একমত না হলে সেনা কর্মকর্তারা তিনি কিছুতেই বিএনপিকে নিয়ে 2008-এর শেষের নির্বাচনে যেতে রাজি হবেন না। এই দর কষাকষির মধ্যে এই ডিজিএফআই বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তখন জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাগুলো সাজায় এবং এসব দিয়ে তার উপর এক রকমের প্রভাব বিস্তারের চেষ্টা করে যে আরাফাত রহমান কোকোকে চিকিৎসার জন্য মালয়েশিয়া পাঠানো হয়েছে, কিন্তু তারেক রহমানকে আটক থাকতেই হবে এবং খালেদা জিয়াকে রাজি হয়ে যেতে হবে নির্বাচনে, না হলে তার বিরুদ্ধে একের পর এক মামলা হতে হবে। খালেদা জিয়া সে সময় পুত্রের চিকিৎসার্থে বিদেশ যাওয়ার বিষয়ে একেবারে রোখা এবং একেবারেই অনড় অবস্থান নেন। মওদুদ আহমেদের বইয়ে তার সুস্পষ্ট বর্ণনা আছে, সে সময়কার ভিডিও এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, যেখানে বেগম খালেদা জিয়াকে দেখা যায় তিনি ক্রন্দনরত অবস্থায় বলছেন যে ছেলের যা অবস্থা হাসপাতালে দেখে বেরিয়ে তাকে এক্ষুনি বিদেশ না পাঠালে তিনি বাঁচবেন না, তিনি সুস্থ হবেন না, তিনি হাঁটতে পারবেন না, মানে তারেক রহমান। এবং তিনি ক্রন্দনরত অবস্থায় বলছেন প্রয়োজনে তারেক রহমান আর আপাতত রাজনীতি করবেন না, তবু যেন তারেক রহমানকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। এমন পরিস্থিতিতে অবশেষে 2008-এর সেপ্টেম্বরে জামিন নিয়ে তারেক রহমান বিদেশ যেতে পারেন। তারেক রহমান তাই জানেন ডিজিএফআই এর ভেতরে শেখ মামুন খালেদ সহ কোন কোন কর্মকর্তারা এই যে তার মুক্তির বিষয়ে বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন, তার মায়ের বিরুদ্ধে একের পর এক মামলা সাজানোর কাজটা করেছেন তখন 2008 সাল জুড়ে, এবং যেই মামলার প্রেক্ষিতে, যেই মামলার ধারাবাহিকতায় পুরো শেখ হাসিনা সরকারের আমলে খালেদা জিয়াকে আদালতে হাজিরা দিতে হয়েছে, কারাবরণ করতে হয়েছে এই জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলায়। এবং সে কারণেই তারেক রহমান বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে দেশে ফেরার আগে লন্ডন থেকে অনলাইনে যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে কিন্তু সুস্পষ্টভাবে বলেছেন যে তিনি মনে করেন 1/11 সরকার একটা অনৈতিক সরকার, অসৎ উদ্দেশ্যে এসেছিল, বাংলাদেশের যে রাজনৈতিক একটা ভিত্তি গড়ে উঠেছিল দোষ ত্রুটির মধ্য দিয়ে, সেই রাজনীতির ভিত্তি নষ্ট করে দিতে, বিরাজনীতিকরণের পথে নিতে এবং রাজনৈতিক দলগুলোর ইমেজ নষ্ট করতে 1/11 ঘটানো হয়েছিল। এবং তিনি তখনও বলেছেন যে এরপর আমরা দেখেছি সেই ইন দ্য নেম অফ ডেমোক্রেসি তারই ধারাবাহিকতা চলেছে। মানে তিনি
জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলায় তার মায়ের ভুক্তভোগী হওয়ার বিষয়টিকে যেমন ১/১১ সুস্পষ্ট ধারাবাহিকতা মনে করেনি, যে ১৭ বছর তিনি দেশে আসতে পারেন নাই, সেটা কোন মুচলেকার জন্য এবং কারা বাধাগ্রস্ত করেছে। কারণ এই ব্যক্তিরা, সেই ১/১১ সময়ের ব্যক্তিরা তখনও সেনাবাহিনীর ভেতরে বিভিন্ন স্তরে পদে বহাল তবিয়তে থেকেছে। কাজেই তিনি জানতেন কারা ১/১১ ধারাবাহিকতা রক্ষা করে আওয়ামী লীগ আমলেও বাধাগ্রস্ত করে গেছে এবং সেই চর্চা, নির্যাতনের চর্চাও অব্যাহত রেখেছে। তারেক রহমান তাই সুস্পষ্টভাবে যখন তার দেশে ফেরার ব্যবস্থা করেছেন এবার, তখন তিনি এই ১/১১ প্রতিকার করবেন। ১/১১ সময়ে যারা গায়ে হাত তুলেছেন, যারা তার মাকে হুমকির সম্মুখীন করেছেন, তাদের পরিবারকে ১৭ বছরের বেশি ধরে বিচ্ছিন্ন রেখেছেন। আরাফাত রহমান কোকো এক দেশে থেকেছেন, তিনি সেখানে অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তারেক রহমান এক দেশে নির্বাসনে থেকেছেন। আর মা খালেদা জিয়া এই বাংলাদেশে বসে ক্রমাগতভাবে আদালত, কারাগার, মামলা মোকদ্দমা সামলেছেন, ছেলেদেরকে দেশে ফেরত আনতে পারেন নাই। বিএনপিকে আবারও নির্বাচিত হয়ে সরকার গঠনের জন্য ১৭ বছর অপেক্ষা করতে হয়েছে। এই পুরো বিষয়গুলোর প্রতিকার করতে এই ব্যক্তিদের সুস্পষ্ট বার্তা দেওয়া, যারা বিশ্বাসঘাতকতা করেছেন খালেদা জিয়া সরকারের সঙ্গে, বিএনপির রাজনীতির সঙ্গে, তাদেরকে সুস্পষ্ট বার্তা দেওয়া প্রয়োজন। তারেক রহমান সেটা জানেন, কারণ মইনু আহমেদ তাদের নিয়োজিত সেনাপ্রধান ছিলেন। ১২-১৩ জনকে সুপারসিড করে নিয়োগ করা হয়েছিল। মাসুদ উদ্দিন চৌধুরী তার মামার ভাইরা ভাই ছিলেন। এই শেখ মামুন খালেদ, যাকে কিনা গ্রেফতার করালেন তারেক রহমান, এখন সেই শেখ মামুন খালেদকে ডিজিএফআই এর পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছিল বিশ্বস্ত জন জেনে খালেদা জিয়ার আমলে। তাই এখন যারা দেশে আছেন এবং ১/১১ সরকারের সময় নানা ভূমিকা রেখেছেন, নিশ্চিতভাবেই তারা গা ঢাকা দেওয়ার চেষ্টা করছেন, দেশ ছাড়বার চেষ্টাও হয়তো করবেন। তবে দেশ ছাড়তে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যায়। এই শেখ মামুন খালেদের ওপরেও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া ছিল। নানা আমলে এদের বিরুদ্ধে ব্যবহার করবার জন্য মামলা মোকদ্দমাও নিশ্চিতভাবেই দেওয়া আছে। কাজেই যারা এখনো দেশে আছেন, এর আগেই সেফ এক্সিটের ব্যবস্থা করেন নাই, মাসুদ উদ্দিন চৌধুরীর মতো আত্মবিশ্বাস নিয়ে দেশে ছিলেন যে কেউ তার কিছু করতে পারবেন না, তারা নিশ্চিতভাবেই ভয়ে আছেন। তারেক রহমান, খালেদা জিয়া কখনো নাম উল্লেখ করে বলেন নাই কারা তাদের ওপর এই নির্যাতনের পুরো চক্রটি চালিয়েছিল। কিন্তু খালেদা জিয়া ২০১৬ সালে যখন মাহফুজ আনাম সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলে বসলেন যে ডিজিএফআই এর দেওয়া তারেক রহমান সহ শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের সম্পর্কের খবর তিনি কোনো যাচাই বাছাই না করেই ১/১১ সময় যে ডেইলি স্টারে ছাপিয়ে গেছেন, সেটা ভালো সাংবাদিকতা হয়নি। এবং তারপর যখন শেখ হাসিনা, তখনকার প্রধানমন্ত্রী, ২০১৬ সালে পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন এই মাহফুজ আনামরা ডিজিএফআই কে সহায়তা করবার মাধ্যমে এবং ওসব খবর ছাপিয়ে তার এবং বেগম খালেদা জিয়ার গ্রেফতারের পথ তৈরি করেছিলেন এবং এর মাধ্যমে -2 বাস্তবায়ন করতে চেয়েছিলেন, তখন খালেদা জিয়া এক অনুষ্ঠানে প্রকাশ্যেই সংবাদ মাধ্যমের সামনে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন যে উনি যদি সত্যি সেটা মনে করেন, তাহলে কেন এখনো জেনারেল মাসুদ, তখনকার একেবারে শুরুর দিককার ২০০৭-এর ১/১১ সরকারের শুরুর দিককার ডিজিএফআই প্রধান রুমি এবং দুদকের প্রধান হাসান মাসুদ চৌধুরীকে গ্রেফতার করে দেখাচ্ছেন না। এই তিনটি নাম ছাড়া আর কোনো নাম কখনো অবশ্য উল্লেখ করতে দেখা যায়নি খালেদা জিয়াকে। তারেক রহমানের মুখ থেকেও আমরা কখনো শুনিনি। তবে তারেক রহমান সুনির্দিষ্টভাবে তালিকা নিয়ে নেমেছেন। ইকবাল করিম ভুইয়া সহ অনেক শীর্ষ সেনা কর্মকর্তা ১/১১ সময়কার, যারা তখনও বহাল তবিয়তে ছিলেন, এখনো দেশে বহাল তবিয়তে আছেন, তাদের যে হৃদকম্প শুরু হয়েছে সেটা বলাই বাহুল্য। দর্শক, আপনাদের হয়তো মনে আছে গত বছরের অক্টোবরে মোট ৩টি মামলায় কর্মরত ১৫ সেনা কর্মকর্তা গ্রেপ্তারের ঘটনা নিয়ে সারা দেশে বেশ হইচই পড়ে গিয়েছিল। সেই ১৫ সেনা কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করার জন্য তড়িঘড়ি করে মোহাম্মদ ইউনূসের সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট সংশোধন করেছিল। অন্যদিকে ১৫ সেনা কর্মকর্তার দাবি ছিল আইসিটিতে নয়, আইন অনুযায়ী সেনা আইনেই বিচার হোক।
সেই দাবিতে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য গত বছরের 20 অক্টোবর সরকারের শীর্ষ পর্যায়ে আইনি নোটিশও দেওয়া হয়েছিল। ব্যবস্থা না নিলে সেই নোটিশে উচ্চ আদালতে রিট করার কথা অন্তর্বর্তী সরকারকে জানানো হয়েছিল, কিন্তু এক অদৃশ্য শক্তির কাছ থেকে তখন সেই রিট আবেদনটি ঠেকানোর জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার অফিস নির্দেশনা পেয়েছিল। আমাদের অনুসন্ধানে অধ্যাপক ইউনূস এবং সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে সরাসরি এই আইনি ও বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, অধ্যাপক ইউনূসের ইচ্ছাতেই রাতারাতি পাল্টে যায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে তৈরি করা চার্জশিট। সেনা সদস্যদের আইনজীবীরা যাতে কোনোভাবে নথিপত্র না পায় সে ব্যবস্থাও নেওয়া হয়েছিল ইউনূসের দপ্তর থেকে। আর এই কাজগুলো করতেন ইউনূসের কিচেন ক্যাবিনেটের 2 সদস্য আর আইএসসিটির সাবেক প্রসিকিউশন টিম। এর মধ্যে আইএসসিটির সাবেক প্রসিকিউশন টিমের বিরুদ্ধে জমা পড়া অনেক অভিযোগের সাথে এগুলো জমা হয়েছে নতুন সরকারের দপ্তরে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আওয়ামী লীগ আমলের গুমের ঘটনায় 2টি সহ মোট 3টি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের 8 অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 32 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ট্রাইব্যুনাল এই 32 জনকে গ্রেপ্তার করে 2025 সালের 22 অক্টোবরের মধ্যে হাজির করার জন্য আদেশ দিয়েছিলেন। তাদের মধ্যে 25 জনই সেনাবাহিনীর কর্মকর্তা। পরোয়ানা জারির দিনই তা সংশ্লিষ্ট 13টি দপ্তরে পাঠানোর কথা জানিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর কর্মকর্তারা। 11 অক্টোবর এক সংবাদ ব্রিফিংয়ে মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেছিলেন, 3টি মামলায় অভিযুক্ত 25 সেনা সদস্যের মধ্যে অবসরে আছেন 9 জন, এলপিআরে 1 জন আর সেনাবাহিনীতে বর্তমানে কর্মরত আছেন 15 জন। এর মধ্যে মেজর জেনারেল কবির আহমেদ ছাড়া বাকি 15 জন সেনা হেফাজতে আছেন। 3 মামলায় যে 32 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল তাদের মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 5 জন পুলিশের সাবেক কর্মকর্তা। পুলিশ কর্মকর্তাদের মধ্যে আইজিপি বেনজির আহমেদ সহ র্যাবের সাবেক 3 মহাপরিচালক বা ডিজি রয়েছেন। আছেন ডিজিএফআই এর সাবেক 5 ডিজির নাম, যারা সবাই এখন অবসরে। বিভিন্ন সময় ডিজিএফআই তে কর্মরত ছিলেন এমন আরো 6 জন আছেন তালিকায়, যাদের 2 জন অবসরে গেছেন। বিভিন্ন সময়ে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ও গোয়েন্দা শাখার পরিচালক ছিলেন এমন 11 জন সেনা কর্মকর্তাও ট্রাইব্যুনালের মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি। 15 কর্মরত সেনা অফিসারকে সেনা হেফাজতে নেয়ার পর থেকে শুরু হয়েছিল অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় এবং সেনা সদরের মধ্যে দ্বন্দ্ব। সেনা হেফাজতে নেয়া এবং সাব জেলে রাখার প্রস্তাবটি তখন পছন্দ করেননি অন্তর্বর্তী সরকারের শীর্ষ মহল। কোনো রাগঢাক না রেখে আইসিটির তখনকার চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম 13 অক্টোবর বলেছিলেন, সেনাবাহিনীর গ্রেপ্তারের ক্ষমতা নেই, আদালতের দেয়া গ্রেপ্তারি পরোয়ানা তামিল করবে পুলিশ। সেনাবাহিনী ও সরকারের পক্ষের এমন অদৃশ্য দ্বন্দ্বের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সারা দেশে হইচই পড়ে যায়। গত বছরের 14 অক্টোবর প্রচারিত ভিডিওতে আমরা বলেছিলাম, অভিযুক্ত 15 সেনা কর্মকর্তার পক্ষে তাদের আইনজীবীরা উচ্চ আদালতে রিট করার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই প্রস্তুতি নেওয়া হয়েছিল, তবে তার আগে তারা সেনাবাহিনী ও সরকারের শীর্ষ মহলে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন। সেই নোটিশটি আমাদের হাতে এসেছে। গত বছরের 20 অক্টোবর অভিযুক্ত 15 সেনা কর্মকর্তার পক্ষে তাদের স্ত্রীরা এই ডিমান্ড অফ জাস্টিস বা আইনি নোটিশটি পাঠান। নোটিশটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, সেনাবাহিনী প্রধান এবং অ্যাডজুটেন্ট জেনারেলের বরাবরে পাঠানো হয়। 15 সেনা কর্মকর্তার স্ত্রীর পক্ষে এই চিঠিটি পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ABM হামিদুল মিসবাহ। চিঠিতে জোরপূর্বক গুম সহ সিভিল অপরাধের বিচার 1952 সালের সেনা আইনের অধীনে না করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার যে উদ্যোগ অন্তর্বর্তী সরকার নিয়েছিল, সেক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর নিষ্ক্রিয়তার ব্যর্থতার বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি তাদের বিচার সেনা আইনের অধীনে সেনা আদালতে করার দাবি জানানো হয়। 15 সেনা কর্মকর্তার পক্ষে আবেদনকারীদের দাবি অনুযায়ী সেনা কর্মকর্তাদের ক্যারিয়ার এবং বিচারিক প্রক্রিয়া 1952 সালের আর্মি অ্যাক্টের অধীনে হওয়া একটি প্রতিষ্ঠিত নীতি। তাদের প্রধান যুক্তিগুলো ছিল 1952 সালের আর্মি অ্যাক্ট এটি সংবিধান স্বীকৃত বিশেষ আইন, যা সেনা সদস্যদের শৃঙ্খলা ও আচরণের ক্ষেত্রে সাধারণ আইনের উপর প্রাধান্য পায়। নোটিশের 3 নম্বর পয়েন্টে সেনা আইনের
59 নম্বর ধারা উল্লেখ করে বলা হয়, হত্যা, নরহত্যা ও ধর্ষণ ছাড়া অন্য কোনো সিভিল অফেন্সের ক্ষেত্রে আর্মি অ্যাক্টের অধীনে থাকা কোনো ব্যক্তির অপরাধের বিচার সেনা আইনে করার বিধান আছে। নোটিশের 5 নম্বর পয়েন্টে বলা আছে, সেনা আইনের 94 ধারা অনুযায়ী কোনো সিভিল অফেন্সের ক্ষেত্রে ফৌজদারি আদালত এবং কোর্ট মার্শাল উভয়েরই এখতিয়ার থাকলে কোন আদালতে বিচার হবে তা নির্ধারণের ক্ষমতা সেনাবাহিনীর নির্ধারিত কর্মকর্তার উপর ন্যস্ত। নোটিশে বলা হয়েছে, আর্মি অ্যাক্টের অধীনে বিচার শুরু না করা সংবিধানের 27 অনুচ্ছেদে বর্ণিত আইনের সমান আশ্রয়ের অধিকারের পরিপন্থী এবং এটি সামরিক শৃঙ্খলার জন্য উদ্বেগের বিষয়। নোটিশের 9 নম্বর পয়েন্টে দাবি ও আলটিমেটাম তুলে ধরা হয়। নোটিশ প্রাপ্তির 24 ঘন্টার মধ্যে চিঠিতে উল্লেখ করা 3টি পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়। এই দাবিগুলো ছিল, অভিযুক্ত 15 কর্মকর্তার বিচার প্রক্রিয়া আর্মি অ্যাক্টের বিধান অনুযায়ী নিশ্চিত করা, অভিযুক্তদের বিরুদ্ধে সামরিক আইনের যথাযথ আইনি প্রক্রিয়া শুরু করা, বিচার প্রক্রিয়া স্বচ্ছ, নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সঙ্গতিপূর্ণ রাখা। এসব দাবি পূরণে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা জানিয়ে 21 অক্টোবর বিকেল 5টার মধ্যে লিখিত জবাব দেওয়ার কথা নোটিশে উল্লেখ করা হয়। সবশেষ পয়েন্টে, যদি এই সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে আবেদনকারীরা প্রতিকারের জন্য সুপ্রিম কোর্টে রিট আবেদন করবেন বলে সতর্ক করে দেওয়া হয়। সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা যায়, এই নোটিশ সরকার উচ্চ মহলে পৌঁছার পরপরই যে কোনো মূল্যে এই রিট ঠেকানোর নির্দেশ দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তখনকার প্রধান উপদেষ্টার দপ্তরে কাজ করা কর্মকর্তা জানিয়েছেন, সেই নোটিশ দেখে তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন অধ্যাপক ইউনূস। জরুরি তলব করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে। সুপ্রিম কোর্টের দরবারে যাতে কোনোভাবেই এই রিট করতে না পারে সে নির্দেশ দেন মোহাম্মদ ইউনূস নিজেই। আসিফ নজরুল তখন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে ফোন দিয়ে বিষয়টি জানান, আটকে দেন রিট দায়েরের প্রক্রিয়া। ডিসেম্বরের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ অবসরে যান। নতুন প্রধান বিচারপতি হন জুবায়ের রহমান চৌধুরী। এরপর সেনা কর্মকর্তাদের আইনজীবী দলের পক্ষ থেকে আরও একবার রিটের কথা চিন্তা ভাবনা করা হলে রেজিস্ট্রার অফিস থেকে অন্তর্বর্তী সরকারের পুরাতন সেই নির্দেশনার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। এবার অবশ্য প্রভাব খাটান অধ্যাপক ইউনূসের কিচেন ক্যাবিনেটের 2 সদস্য। 2 দফা রিট থেকেই ক্ষান্ত হননি মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে আইসিটির প্রসিকিউশন টিম অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে 2টো চার্জশিট তৈরি করেন। উদ্দেশ্য ছিল পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া যাতে সহজ হয়। একটি চার্জশিটে সিটিআইবির পরিচালকদের আসামি করা হয়নি, কারণ গুমের ঘটনাগুলো ঘটেছিল আগের পরিচালকদের আমলে। কিন্তু দ্বিতীয়টিতে 2016 থেকে 2024 সাল পর্যন্ত সিটিআইবিতে দায়িত্ব পালনকারী সব পরিচালককে পদাধিকার বলে আসামি করা হয়। অধ্যাপক ইউনূসের নির্দেশে শেষ পর্যন্ত দ্বিতীয় চার্জশিটটি জমা পড়ে আদালতে। আদালতের সূত্রগুলো বলছে, সেনা সদস্যদের বিচারের প্রক্রিয়া আইসিটিতে করার পরিকল্পনাটি শুরু হয়েছিল অনেক আগে থেকেই 2024 সালের নভেম্বরে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আদি আইন সেটি 1973 সালে হয়েছিল। সে আইনে সেনা, নৌ, বিমান বাহিনী এবং র্যাব, বিজিবি, কোস্টগার্ড সদস্যের বিচারের কথা বলা নেই। 2024 সালের 24 নভেম্বর আইসিটি আইনের প্রথম সংশোধনী অধ্যাদেশের 3 নম্বর অনুচ্ছেদে এই বাহিনী ও সংস্থাগুলোকে অন্তর্ভুক্ত করা হয়। শুরুতে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 3 সদস্যের বিচারের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। দর্শক, এই আইসিটি আইনটি ছিল অধ্যাপক ইউনূসের দপ্তরের হাতিয়ার। বিচারের নামে যখন যাকে খুশি ফাঁসানোর জন্য এটি ছিল হাতের পুতুল। এর মধ্যে একটি সংশোধনী একবার উপদেষ্টা পরিষদের আপত্তিতে ঠেকে যায়। 2024 সালের 20 নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে আসিফ নজরুলের দপ্তর থেকে যে সংশোধনী উপস্থাপন করা হয় সেখানে অপরাধ প্রমাণ হলে দল ও সংগঠনের 10 বছর নিষিদ্ধের প্রস্তাব করা হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক মহল থেকে চাপ আসায় উপদেষ্টা পরিষদের সভায় এটি বাদ রেখে সংশোধনী অনুমোদন করা হয়েছিল। কিন্তু ইউনূসের কিংস পার্টির রাজনৈতিক পথ পরিষ্কার করতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়ার পর 2025 সালের 10 মে নতুন করে সংশোধনী আনা হয় আইসিটি অধ্যাদেশে। এই সংশোধনীতে কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে ট্রাইব্যুনালের শাস্তি দেওয়ার বিধান যুক্ত করা হয়। সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যখন চার্জশিট চূড়ান্ত হয়, যখন অধ্যাপক ইউনূস যে কোনো মূল্যে সেনা সদস্যদের বিচার ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নেন, তখন আবারও সংশোধনী আনা হয় আইসিটি আইনে। 2025 সালের 6 অক্টোবর এই আইনের 20-এর সি ধারা যুক্ত করা হয়, যাতে অভিযুক্ত সেনা সদস্যদের চাকরিচ্যুতির ব্যবস্থা করা যায়। অবশ্য আসিফ নজরুলের দপ্তরের ভুলের কারণে
ওই ধারাতে অস্পষ্টতা থাকায় শেষ পর্যন্ত 15 সেনা কর্মকর্তার চাকরি এখনো বহাল আছে। সূত্রগুলো বলছে, নতুন সরকার ক্ষমতা আসার পর সেনাবাহিনীর পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে বিষয়গুলো জানানো হয়েছে। সরকার উচ্চ পর্যায়ে আছেন এমন একজন ব্যক্তির আইনি ফার্মের মাধ্যমে বিষয়গুলো সরকার জেনেছে। সেনা সদস্যদের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে কিভাবে অধ্যাপক ইউনূসের নির্দেশে সেনা আইনকে পাশ কাটিয়ে এবং সংবিধান লঙ্ঘন করে আইসিটি আইনকে অধ্যাদেশের মাধ্যমে সংশোধন করে সেনা সদস্যদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। কিভাবে অন্তর্বর্তী সরকারি পদক্ষেপের ফলে বাহিনীতে কর্মরত কর্মকর্তারা গভীরভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন সেটিও তুলে ধরা হয়েছে। 15 সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের আমলে কিভাবে হস্তক্ষেপ করা হয়েছিল সেগুলো সরকারের উচ্চ মহলে জানানো হয়েছে। সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, অভিযুক্ত অফিসারদের দায়িত্ব বহনের জন্য অভিযুক্ত পদে নিয়োগ করা হয়নি, বিশেষত সিটিআইবি ডিরেক্টর হিসেবে। সূত্রগুলো বলছে, সিটিআইবি এবং ডিজিএফআই এর ডিরেক্টরদের প্রকৃত বিধিবদ্ধ ভূমিকা, কমান্ড কাঠামো এবং কার্যকরী সীমা স্পষ্ট করার জন্য সেনাবাহিনীর কাছ থেকে গুরুত্বপূর্ণ অফিসিয়াল রেকর্ড পেশ করার জন্য আবেদন করা হয়েছিল। অভিযুক্ত কর্মকর্তাদের কথিত কাজের উপর কোনো অপারেশনাল নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব ছিল কিনা তা বোঝার জন্য এই নথিগুলো চেয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের নির্দেশে ট্রাইব্যুনাল এই রেকর্ডগুলো দেখার নির্দেশ দিয়ে কোনো আদেশ জারি করেনি, তবে আবেদনপত্রগুলো জমা নিয়েছিল। সেনা কর্মকর্তাদের আইনজীবীরা অভিযোগ করেছেন, শুনানি চলাকালীন প্রসিকিউশনের আচরণ পরিস্থিতি আরও খারাপ করেছে। সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বারবার ডিফেন্সের সাবমিশনে বাধা দিতেন। একাধিকবার তিনি তার আসন থেকে উঠে ডিফেন্স আইনজীবীর কাছে যেতেন এবং ট্রাইব্যুনালে উচ্চ স্বরে তিরস্কার করতেন। সেনা কর্মকর্তাদের আইনজীবীদের অভিযোগ, এই ধরনের আচরণ শুনানিকে ব্যাহত করেছে, ডিফেন্স লয়ারকে ভয় দেখিয়েছে এবং যুক্তি উপস্থাপনে বাধা দিয়েছে। তাজুল ইসলামের এমন আচরণ অবশ্য কোর্টে প্রকাশ্যেই দেখা গেছে, শিরোনাম হয়েছে গণমাধ্যমের খবরেও। গত বছরের 23 নভেম্বর আইসিটিতে বিচারকের সামনে প্রকাশ্যে তাজুল ইসলাম শাসিয়েছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের আইনজীবী নাজনীন নাহারকে। বলেছিলেন, আপনি চুপ থাকুন, কথা বলবেন না, আপনাকেও আসামি করা হতে পারে। সূত্রগুলো বলছে, মোহাম্মদ ইউনূসের দপ্তর থেকে কড়া নির্দেশ ছিল দ্রুত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যাতে বিচার কাজ শেষ করা হয়। সেনা কর্মকর্তাদের অভিযোগ, বিচারের প্রস্তুতির জন্য দেওয়ার সময় খুবই কম ছিল। অভিযোগের জটিলতা, প্রমাণের পরিমাণ এবং জড়িত বিষয়গুলোর প্রাতিষ্ঠানিক প্রকৃতি সত্য মাত্র 4 সপ্তাহের অনুমতি দেওয়া হয়েছিল। প্রসিকিউশন মামলাটি শেষ করার জন্য অযৌক্তিক তাড়াহুড়া করেছে বলেও তারা অভিযোগ করেছেন। আবার জোর করে গুম কমিশনের কিছু সদস্যকে রাখা হতো। সেনা কর্মকর্তাদের অভিযোগ, কারাগার পরিদর্শন সহ আইসিটি বিষয়ক সাক্ষাৎকারে কমিশনের সদস্য নাবিলা ইদ্রিসের উপস্থিতি চাপ ও ভীতি প্রদর্শনের পরিবেশ তৈরি করেছে। সাক্ষাৎকারের সময় আইনজীবীদের উপস্থিত থাকতে দেওয়া হয়নি। দর্শক, নাবিলা ইদ্রিসের বিরুদ্ধে এই অভিযোগ আদালতে করেছিলেন আইনজীবী নাজনীন নাহার। আদালতকে তিনি জানিয়েছিলেন আইনে অনুমোদিত নন, অথচ তদন্ত কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস জিজ্ঞাসাবাদে অংশ নিয়েছিলেন। নাবিলার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে ভয়ভীতি দেখান, জবাব না দিলে জিয়াউল হাসানের মেয়ে অনাথ হয়ে যাবে এমন ভয়ও দেখিয়েছিলেন। 15 সেনা কর্মকর্তাদের এক অভিযোগপত্রে বলা হয়েছে, ট্রাইব্যুনাল এবং সংশোধিত আইসিটি আইন ন্যায় বিচার দেওয়ার জন্য নয়, বরং দায়িত্ব পালনকালে গৃহীত পদক্ষেপের জন্য কর্মরত সেনা কর্মকর্তাদের হয়রানি করার জন্য ব্যবহার করা হচ্ছে। যদি তা চলমান থাকে তাহলে এটি সেনাবাহিনীর মনোবল ভেঙে দিবে, শৃঙ্খলা হ্রাস করবে এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক অখণ্ডতাকে হুমকির মুখে ফেলবে। সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা আইসিটি আইনের সংশোধনীগুলো পুনর্বিবেচনার কথা জানানো হয়েছে। বিশেষত সংশোধনীগুলো সাংবিধানিক নীতিমালা মেনে হয়েছে কিনা তা খতিয়ে দেখার অনুরোধ করা হয়েছে। সবশেষ ট্রাইব্যুনালকে পুনর্গঠনের আবেদনও করা হয়েছে। বলা হয়েছে, ট্রাইব্যুনালকে এমনভাবে পুনর্গঠন করা উচিত যা বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করে, পদ্ধতিগত ন্যায্যতা রক্ষা করে এবং বিচারিক প্রক্রিয়া আস্থা বজায় রাখে। এখন এ পর্যন্ত সবাই